হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরুর আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এবার কোশ্চেনটা হচ্ছে, দূর প্রাচ্যে ঔপনিবেশিক আধিপত্যের বর্ণনা দাও। এইবার দূরপ্রাচ্য বলতে আমরা কাকে বুঝি? দূরপ্রাচ্য বলতে আমরা সাধারণভাবে জাপান এবং চীনকে বুঝি। এই দুই দেশের মানুষ নিজেদের দেশের সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে অত্যন্ত গর্ববোধ করত। এজন্য তারা বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে আগ্রহী ছিল না। তা সত্ত্বেও এই দুই দেশ সম্পর্কে বিদেশি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির আগ্রহ বৃদ্ধি পায়। এখানে এই দুই দেশ সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে জাপান। কি? জাপান বহির্জগৎ থেকে বহু দিন বিচ্ছিন্ন ছিল। জাপানের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য বিদেশিদের জাপানের প্রতি প্রলুব্ধ করা, অর্থাৎ জাপানকে তারা আধিপত্য বিস্তারের জন্য এই বিদেশিরা সচেষ্ট হয় জাপানের মধ্যে। 19 শতকের মাঝামাঝি এই বিচ্ছিন্নতার অবসান ঘটলে ইউরোপীয়রা জাপানে প্রবেশ করতে থাকে। মার্কিন সেনাপতি কমোডোর ম্যাথু পেরি 4000 মার্কিন সৈন্য এবং 7টি যুদ্ধজাহাজ নিয়ে 1854 খ্রিস্টাব্দে জাপানের ইয়োডো বন্দরে হাজির হন। জাপানের ভীত শোগুন সরকার আমেরিকার সঙ্গে অপমানজনক কানগাওয়ার সন্ধি 1854 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। সন্ধির শর্তা অনুসারে শিমোগা ও হাকোডোটা বন্দর দুটি আমেরিকার বাণিজ্য জাহাজের জন্য খুলে দেয়। আমেরিকার অনুকরণে ইংল্যান্ড 1854 খ্রিস্টাব্দ, রাশিয়া 1855 খ্রিস্টাব্দ এবং হল্যান্ড 1856 খ্রিস্টাব্দে জাপানকে অনুরূপ চুক্তি স্বাক্ষরে বাধ্য করে। তারা জাপানের কাছ থেকে বিভিন্ন অতিরাষ্ট্রিক অধিকার আদায় করে। ইতিমধ্যে জাপানে আধুনিকীকরণের আন্দোলন শুরু হয়। বিভিন্ন সংস্কার প্রবর্তনের মাধ্যমে জাপান একটি আধুনিক শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। জাপান বিদেশি আধিপত্য প্রতিরোধ করতে শুরু করে এবং বিদেশিদের সঙ্গে বিভিন্ন বৈষম্যমূলক চুক্তি বাতিল করে দেয় জাপান। ক্রমে জাপানি বিভিন্ন সাম্রাজ্যবাদী পদক্ষেপ গ্রহণ করে। পরেরটা কি? চীন। চীনের বিপুল প্রাকৃতিক সম্পদ ইউরোপীয় বণিক জাতিগুলিকে তারা প্রাকৃতিক সম্পদের লোভে তারা চীনের দিকে আকৃষ্ট হয়। 16 শতকে পর্তুগিজ এবং সপ্তদশ শতকে ওলন্দাজ, ইংরেজ এবং স্পেনীয়রা চীনে বাণিজ্য কুঠি নির্মাণ করে। চীনারা এসব বিদেশিদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে মোটেই আগ্রহী ছিল না। তাই বিভিন্ন বিধি নিষেধ ও অপমানজনক শর্তাদি মেনে ইউরোপীয়রা চীনের একমাত্র ক্যান্টন বন্দরে বাণিজ্য করার অধিকার পায়। ইউরোপীয়রা চীনের কাউতাও প্রথা মানতে রাজি ছিল না। ইতিমধ্যে আফিং বাণিজ্যকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চীনের বিরোধ বাধে। শুরু হয় যুদ্ধ। প্রথম ইঙ্গো চীন বা প্রথম ওইফেন যুদ্ধ, যেটা হয়েছিল 1839 খ্রিস্টাব্দ থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত। চীনের দুর্বল মাঞ্চু শাসকরা ইংরেজদের কাছে পরাজিত হয়ে অপমানজনক নানকিংয়ের সন্ধি 1842 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়।
সন্ধির সত্তানুসারে 1. ইংরেজরা হংকং লাভ করে। 2. ইউরোপীয়দের বাণিজ্যের জন্য ক্যান্টন সহ 5টি বন্দর খুলে দেওয়া হয়। 3. এই 5টি বন্দরে ইংরেজরা অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে। ইংল্যান্ডের সাফল্য আমেরিকা, ফ্রান্স, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশকে চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরে উৎসাহিত করে। পরের পয়েন্ট আর কি চীনের মধ্যেই দ্বিতীয় ইঙ্গ চীন যুদ্ধ। ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সও দ্বিতীয় ইঙ্গ চীন বা দ্বিতীয় ওইফেন যুদ্ধে হয়েছিল, যেটা 1856 থেকে 1858 খ্রিস্টাব্দ চীনের বিরুদ্ধে যোগ দেয়। অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সও চীনের বিরুদ্ধে এই দ্বিতীয় ওইফেন যুদ্ধে যোগ দেয়। চীন যুদ্ধে পরাজিত হয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে তিয়েনজিনের সন্ধি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। সন্ধির সত্তানুসারে 1. চীনের 11টি বন্দর বিদেশিদের জন্য খুলে দেওয়া হয়। 2. চীনের বিদেশি বণিকরা চীনা আইনের এখতিয়ার থেকে মুক্ত হন। 3. চীনে বিদেশি দূতাবাস স্থাপন ও খ্রিস্ট ধর্ম প্রচারের অধিকার দেয়া হয়। পরেরটা কি জাপানের সাম্রাজ্যবাদ। এবার জাপানও চীনের দিকে দৃষ্টি আকর্ষণ করে। শক্তি বৃদ্ধির পর জাপান ক্রমে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে। চীনের অধীনস্থ কোরিয়া দখলের উদ্দেশ্যে জাপান 1894 খ্রিস্টাব্দে চীন আক্রমণ করে। চীন জাপান যুদ্ধে 1894 থেকে 1895 খ্রিস্টাব্দ চীন পরাজিত হয়ে জাপানের সঙ্গে শিমোনোসেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াওটুং উপদ্বীপ, ফরমোজা, পেসকাডো রেস দ্বীপপুঞ্জ জাপান দখল করে। আর 2. চীনের কয়েকটি বন্দর জাপানের বণিকদের জন্য খুলে দেয়। 3. জাপানের নাগরিকেরা চীনে কারখানা ও শিল্প স্থাপনের অধিকার পায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই সন্ধির দ্বারা কোরিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃত হলেও তা জাপান শীঘ্রই দখল করে নেয়। পরেরটা রুশ আগ্রাসন। এবার জাপানের পর চীনের দিকে রাশিয়াও দৃষ্টিক্ষেপণ করে। চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াওটুং উপদ্বীপ দখলের চেষ্টা করলে জাপানকে প্রতিহত করে রাশিয়া মাঞ্চুরিয়া হবে। আচ্ছা, লিয়াওটুং উপদ্বীপ দখলের চেষ্টা করলে জাপানকে প্রতিহত করে রাশিয়া সেই উপদ্বীপ দখল করে নেয়। রাশিয়া চীনের উত্তর সীমান্তে অবস্থিত মঙ্গোলিয়ার আমুর উপত্যকা দখল করে সেখানে ভ্লাদিভস্টক বন্দর স্থাপন করে। এরপর রাশিয়া চীনের লিয়াওটুংয়ের পোর্ট আর্থার দখল করে। ভ্লাদিভস্টক বন্দরকে রেলপথের দ্বারা সেন্ট পিটার্সবার্গের সঙ্গে এবং পোর্ট আর্থার বন্দরকে ট্রান্স সাইবেরীয় রেলপথের মধ্যে যুক্ত করা হয়। পরেরটা 5. চীনের খণ্ডকরণ। চীনের ওপর আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রুশ জাপান প্রতিদ্বন্দ্বিতা শুরু হলে ইউরোপীয় শক্তিগুলিও নতুন করে চীনের উপর ঝাঁপিয়ে পড়ে। জার্মানি কিয়াওচাও বন্দর দখলের পর শান্তুং প্রদেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে। 2. ইংল্যান্ড ইয়াংসি উপত্যকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। 3. ফ্রান্স ইন্দোচীনের আনাম থেকে চীনের অভ্যন্তরভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়। এইভাবে চীনে বিদেশি ঔপনিবেশিক শক্তিগুলোর আধিপত্য যথেষ্ট বৃদ্ধি পায়। 6. আমেরিকার মুক্তদার নীতি।
চীনে ইউরোপীয় শক্তিগুলোর আধিপত্যের ফলে আমেরিকা আশঙ্কিত হয় যে ভবিষ্যতে চীনে হয়তো মার্কিন বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না। এজন্য মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে 1899 খ্রিস্টাব্দে তার বিখ্যাত মুক্তদান নীতি বা ওপেন ডোর পলিসি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয় যে বিভিন্ন শক্তির দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে। এভাবে চীনে আমেরিকা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ চালায়। পণ্ডিত জওহরলাল নেহেরু এই নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন। এবার পরের পয়েন্ট, চীনে জাপানের পরবর্তী উদ্যোগ। চীনে বক্সার বিদ্রোহ 1903 খ্রিস্টাব্দে হয়েছিল। সেই সময় মাঞ্চুরিয়ার রেলপথ রক্ষার অজুহাতে রুশ সেনাদল চীনে প্রবেশ করে মাঞ্চুরিয়া দখল করে নেয়। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে জাপান যুদ্ধ ঘোষণা করলে রুশ জাপান যুদ্ধ, যেটা হয়েছিল 1904 থেকে 1905 খ্রিস্টাব্দ, সেই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়ে পোর্টসমাউথের সন্ধি 1905 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। এর দ্বারা জাপান লিয়াওটুং ফিরে পায়। জাপান 1911 খ্রিস্টাব্দে সমগ্র কোরিয়া দখল করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনে জার্মান উপনিবেশ শান্টুং জাপান দখল করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনের জার্মান উপনিবেশ শান্টুং জাপান দখল করে চীনের ওপর 21 দফা দাবি 1915 খ্রিস্টাব্দে চাপিয়ে দেয়। চীনের অধিকাংশ দাবি মেনে নিয়ে জাপানকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে চীন বাধ্য হয়। এইভাবে দূরপ্রাচ্যে ঔপনিবেশিক আধিপত্য জাপান এবং চীনের উপরে বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলো স্থাপন করেছিল। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছিল চীন, কারণ জাপান প্রথম দিকে কোণঠাসা হয়ে পরে শক্তিশালী হয়ে যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিল, চীনা সরকার তা গ্রহণ করতে পারেনি। তারা ছিল মাঞ্চু সরকার প্রচণ্ড দুর্বল। সুতরাং চীনের উপর বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলো, জাপান সহ বিভিন্ন ইউরোপীয় শক্তিগুলো বিভিন্নভাবে তাদের ঔপনিবেশিক আধিপত্য বজায় রেখে চলছিল। সুতরাং তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এই কোশ্চেনটা হচ্ছে দূরপ্রাচ্যে অর্থাৎ ঔপনিবেশিক আধিপত্যের বর্ণনা দাও। তাহলে পারলে তোমরা এটা পড়ো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো। আজ আসি।